আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আরিফ অনেক বেশি ভালো আছি। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভূত আড্ডার ১৫৭তম এপিসোড। আশা করি সকলে ভূত আড্ডাকে অনেক বেশি এনজয় করছেন। লিসেনার্স, আজ আপনারা শুনতে চলেছেন ভূত আড্ডায় তিনটি অসাধারণ ঘটনা। তিনটি ঘটনা এতই অসাধারণ হতে চলেছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথম ঘটনাটি ঝাড়োয়ার জঙ্গলে নামক একটি ভয়ঙ্কর ঘটনা। দ্বিতীয় ঘটনাটি কল্পনা বিলাস। তৃতীয় ঘটনাটি ভয়। তো দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না, আমরা ধীরে ধীরে ঘটনায় চলে যাব। তার আগে একটি কথা বলতে চাই, যারাই আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আপনার আশেপাশে ঘটে যাওয়া এবং কালেক্ট করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। কিন্তু দর্শক শ্রোতা, একটা কথা বলি আপনাদের, যে আমাদের ঘটনা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করবেন এর আগে অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে কিনা। যদি তা হয়ে থাকে তাহলে আমাদেরকে এই ঘটনাটা দিবেন না, আর যদিও দেন তাহলে এই ঘটনাটা প্রচার হবে না। আপনাদের কষ্টটা শুধু বৃথা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো দর্শক শ্রোতা, আশা করি আপনারা এত সময় আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, আমরা এখন ধীরে ধীরে ঘটনায় চলে যাব। ঘটনায় যাওয়ার আগে অবশ্যই সকলে কানে ইয়ারফোন লাগিয়ে নিন, যাতে ভয়ের রাজ্যে সহজেই প্রবেশ করতে পারেন। তো চলে যাচ্ছি আমরা আজকের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটির নাম ঝাড়োয়ার জঙ্গল। লিখেছেন মহাশ্বেতা দেবী। মইনু, সোনাম আর তাতা এখনও জানে না ওদের সেই ঝাড়োয়ার জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি না মিথ্যে না স্বপ্ন। অথচ এ কথাও সত্যি, ওরা চারজন ঢুকেছিল জঙ্গলে। বাদল আর কোনোদিনই ফেরেনি। বাদলের জেদেই ঝাড়োয়া যায় ওরা, নইলে ঝাড়োয়ার নাম ওরা শোনেইনি কখনো। বাদলের কাকা পালামৌয়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার। এবছর মার্চ মাসে বাদল ওর সাথে কাজে লাগবে। স্কুল থেকেই চারজন বেজায় বন্ধু। মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে। সোনাম ওর বাবার খবরের কাগজের অফিসে ঢুকবে এবার। বাদল বরাবর বেজায় ছটফটে আর খেয়ালি ছিল। স্বাস্থ্যটা ওর রীতিমতো ভালো, দেখলে বাঙালি ছেলে মনে হয় না। বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে, হিমালয়ে উঠেছে কয়েকবার। বাদল একটা আশ্চর্য ক্ষমতা ছিল। কি সে ক্ষমতা কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তরুণ দল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে গ্লেসিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল, যেখানে বেস ক্যাম্প করার কথা। বাদল বলল, এখানে নয়, এখানে ভীষণ দুর্ঘটনা হবে। দলের নেতা মোহনবাবু চটে গেলেন। তিনি একজন পাকা পর্বতারোহী, সঙ্গে আছে তিনজন অভিজ্ঞ শেরপা। তারা বুঝছেন না বাদল বেশি বুঝছে। বাদল বলতে গেলে তাকে অমান্য করেই বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে। আর সেই রাতে চাঁদের আলো যখন ধুয়ে যাচ্ছে বরফের আঙিনা, অপ্রত্যাশিত বরফের ধস নেমে আসে মোহনবাবুদের বেস ক্যাম্পে। এইভাবে বাদল আগে থেকেই অশুভ কিছুর আঁচ পেত। মইনু, সোনামার তাতা তো স্বচক্ষে দেখেছে ঝাড়োয়াতে গিয়ে কি হলো। সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। মার্চ মাসে কাজে লাগবে বাদল, খুব উত্তেজিত। জঙ্গলে ঘুরবে, কত রকম রোমাঞ্চ অভিজ্ঞতা হবে। বাদল বলল, তোরাও চল, কদিন থেকে চলে আসিস। তখন মইনু জিজ্ঞেস করলো, শিকার করা যাবে? তখন বাদল বলল, শিকার করা বারণ, পাখিটাকি মারতে পারবি, আর এক আধটা হরিণ,
তখন মইনু বলল, থাকবো কোথায়? সে সময় বাদল বলল, কাকার বাংলোয়। কাকা বিয়ে করেনি, সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে। এক সময় বর্মায় হাতি ধরত। চল না, গল্প করব জমিয়ে। বাদলের কাকা থাকার জন্য জায়গা বেছেছেন বটে। ট্রেন থেকে নামকুমান্ডি নামে একটা জঙ্গল ঢাকা স্টেশন। তারপর কাকার জিপে 40 মাইল ভিতরে চলা। সুমা নামে একটা জায়গা। সুমা নদী পাথরে পাথরে নেচে বয়ে গেছে এঁকে বেঁকে। কাকার বাংলোর চারদিকে উঁচু কাঁটাতারের বেড়া। এক সময় এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল, বেশ বছরখানেক আগে। আর কাজও হয়েছে বছরখানেক। তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায়। খনির কাজের জন্য তৈরি রাস্তাগুলো এখনও আছে। সেই পথে কাঠবাহী ট্রাক চলে যায় ডালটনগঞ্জ। দেখা গেল বাদলের কাকা শর্টে জবাব দেন। মইনুরা জিজ্ঞেস করল, কাঁটাতারের বেড়া কেন? হাতি আসে, বেড়া উপড়ে ফেলে না? তখন বাদলের কাকা বলে, পারে, ফেলে না, প্রখর বুদ্ধি রাখে। মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধ্যে থেকে শীত শীত। বনতীরের রোস্ট আর চাপাতি খাওয়া হলো। মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধ্যে থেকে শীত। বনতীরের রোস্ট আর চাপাতি খাওয়া হলো। কফি খেয়ে কাকার মেজাজ একটু খুশি খুশি হলো। বললেন, তোরা তো এলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। ভালো জঙ্গলটাতেই কাজকর্ম বন্ধ। তখন বাদল বলে, কেন কাজকর্ম বন্ধ কেন? এই কথা শুনে মইনুরা এদিকে অবাক হয়ে যায়। কাকা বললেন, কি যে বলি বুঝতে পারছি না। তখন বাদল বলে, বলোই না। মইনুরাও সাথে জোর দেয়। তখন কাকা বলতে লাগলেন, ওই পাহাড়টার ওপারে ঝরোয়ার জঙ্গল, কখনো হাত পড়েনি। ভালো ভালো শাল গাছ আছে অঢেল। সেই জঙ্গলটা জমানে এক পাঞ্জাবি ভদ্রলোক, খুব অদ্ভুত কারণে, নির্জন থাকবে বলে একটা বাড়ি বানায়, বউ নিয়ে আসে। জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায়। সপ্তাহে সপ্তাহে ধীলন আসত সওদা করতে। হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার দেখা নেই। অবশেষে এক অবিশ্বাস্য খবর পাই, ধীলনের জিপ গাড়িটা রাস্তায় উল্টে পড়ে আছে, আর ধীলনের বডিটা পড়ে আছে তার বাড়িতে। বউ বাচ্চা উধাও। আমি তো ওখানে গেলাম, দেখলাম ধীলন বারান্দায় পড়ে আছে, তার মুখ চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ডেন কুকুরটা। ধীলন বা কুকুর দুটো মৃতদেহই, এক ফোঁটা রক্ত নেই। ধীলন কাগজের মতো সাদা। বউ বাচ্চার কোনো খোঁজ নেই। খোলা বাড়িতে বডি পড়ে আছে। হায়না বা শিয়াল টানাটানি করেনি। আমার জঙ্গলকুলিরা আমাকে জানালো, এটা কোনো পিশাচ দানবের কাণ্ড। ওদের কাছেই জানলাম ধীলন বিয়ে করেছিল একটি মেয়েকে, যার কোনো ঠিকুজি কোষ্ঠী সে জানতো না। জঙ্গলের মধ্যে একা একটি মেয়েকে ঘুরতে দেখে সে নিয়ে আসে। বিয়ে করে গজার সঙ্গে কি কোনো মানুষের মেয়ে ঘোরে একবারও ভেবে দেখল না। যে জঙ্গলে একটা পাখি পর্যন্ত ডাকে না, কোনো জানোয়ার পর্যন্ত নেই, সেই জঙ্গলে একটা মেয়ে কোথা থেকে এলো? কিছু না দেখে শুনে সে বিয়ে করে বসলো মেয়েটিকে। অবশ্য ধীলন কিছু করতেও পারত না। যখনই ওই জঙ্গলে বাড়ি করেছে তখনই ও মরেছে। যখনই ও মেয়েটাকে দেখেছে তখনই ওর ওপর সাপ লেগে গেছে। ও তো মেয়ে নয়, মানুষের ওপর প্রতিহিংসা নেবার জন্য কখনো মেয়ে, কখনো হরিণ সেজে ঘুরে বেড়ায়, মানুষকে ভোলানোর জন্য। তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে। এতদূর বলে কাকা থামলেন। ওভারসিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে আর বিড়ি বিক্রি করছে। কাকা আবার বলতে লাগলেন,
আমি জঙ্গলকুলিদের কথা বিশ্বাস করি না। জঙ্গলে কাজ করি, অত ভীতু হলে আমার চলে না। আমি জানি এসব জঙ্গলকুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেতে ও দেওপিশাচে। আমি ধিলনকে দাহ করি, কুকুরটাকে কবর দেই, বাড়িটা বন্ধ করে ধিলনের জিপটা নিয়ে চলে আসি। তারপর জঙ্গল অফিসের সহায়তায় ধিলনের কে আছে না আছে খোঁজ নেই। অবশেষে রাঁচি থেকে এলো ভারবা নামের একটি ছেলে। ধিলন তার সম্পর্কে মামা হয়। ভারবা বলল, আমি ওখানে বাস করব না, বাড়িতে যা আছে সব জিপে নিয়ে রাঁচি চলে যাব। ভার্মার সঙ্গে তার এক বন্ধু এসেছিল, কিন্তু কোনো জঙ্গলকুলি ওদের সাথে গেল না। তারা সাফ বলে দিল, জানোয়ারের ভয় করি না, কিন্তু যে জঙ্গলে জানোয়ার অবধি ঢোকে না সেখানে কে যাবে। আমি আমাদের হেডকুলি দাসাইনুরাওকে ধমকালাম। সেও আমাকে তখন বলল, দাদাবাবু আমরা তো যাবই না, ওই বাবুও যেন না যায়। তখন সে ছেলে ভার্মা সে কথা উড়িয়ে দিল। ভার্মার কাছেই আমি ওই জঙ্গলটার ইজারা নিই। আদিম অরণ্য, বড় বড় শাল গাছ, প্রত্যেকটা গাছ খুব দামে বিকোবে। ভার্মা যাবার দিন হাটেও দেখা হলো। বলল, কাল সকালে একটু আসবেন, ফ্লাক্সে একটু গরম চা বানিয়ে আনলে তো কথাই নেই। সেই দিন তার সাথে শেষ দেখা। পরদিন সকালে থার্মাস ভর্তি চা নিয়ে ঝরোয়ার জঙ্গলে গিয়ে দেখলাম ভার্মা আর তার বন্ধু ঘরের মেঝে চিত হয়ে পড়ে আছে। দুজনেই মৃত, দুজনের শরীরই রক্তশূন্য। কাকা থামলে মইনুরা বলল, তারপরে? তখন কাকা বলে, দুজনের গলাতে ছোট ছোট পাংচারের দাগ ছিল। তখন মইনুরা প্রশ্ন করল, এর মানে কি? তখন কাকা বলে, জানি না, পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনো কিনারা হয়নি। শুধু কুলিদের মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে, কেউ আর ওখানে যাচ্ছে না গাছ কাটতে। তখন ওরা বলে, পুলিশ যাচ্ছে না? তখন কাকা বলে, কয়েকবার গেছে, সেও এক রহস্য। তখন ওরা বলে, কীরকম রহস্য কাকা? তখন কাকা বলে, বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে, কিন্তু প্রত্যেকবার গিয়ে বাড়ি খোলা পাচ্ছে, ঝকঝকে তকতকে মেঝে, কে বলবে বাড়িতে মানুষ থাকে না? তখন মইনুরা বলল, এসবের মানে কি? তখন কাকা বলে, কোনো মানুষ আছে এর পেছনে, আমার তো তাই বিশ্বাস। 1070 শাল গাছ, করম গাছ, তেঁতুল গাছ, লাখ লাখ টাকার জঙ্গল, তো কেউ আতঙ্ক সৃজন করছে। কাকা এবার চুপ হয়ে গেলেন, খুব ভেঙে পড়েছেন মনে হলো। ছারোয়ার জঙ্গলের ওপর খুব ভরসা করেছিলেন। বাদল বলল, তুমি ভাবছো কেন? আমরা 4 জন আছি, বন্দুক নিয়ে যাব ওখানে, সব রহস্য ফর্সা হয়ে যাবে। কাকা তখন আমাদের বারণ করলেন। কুলিদের হেড যে দাসাইন, ওরাও বারণ করলেন, কিন্তু মইনুদের জেদ চেপে গেল, তারা যাবেই। তারা 4টে জোয়ান ছেলে, সাঁতার কাটতে, স্কুটার চালাতে, পাহাড় উঠতে সবাই পটু। রাইফেল ক্লাবে 4 জন একসঙ্গে ঢুকেছিল, বন্দুক চালাতে সবাই জানে। বাদলের তো লাইসেন্সও আছে, জঙ্গলের কাজে আসার আগেই সে লাইসেন্স নিয়েছে। মইনু ক্যারাটে, তাতার সোনাম জুডো শিখেছে। পুলিশ অফিসার সুজা সিং পান চাবাতে চাবাতে বললেন, ঠিক আছে বাবু, তোমাদের যেমনটা ইচ্ছে। পাহাড়ের এপারে সমতে রইলাম আজ, অনেক দিন পর জমিয়ে তাস খেলা যাবে। কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং। মইনুরা যখন রওনা দিল তখন তিনি বললেন, এই হুইসেলটা রাখুন, পাহাড়ের নির্জনতায় শব্দ বহুদূর যায়, বিপদ বুঝলেই জানাবেন, আমরা এসে পড়ব। দাসাইন ওদের কিছু দূর এগিয়ে দিল।
তারপর মাথা নাড়তে নাড়তে বকবক করতে করতে চলে গেল। সুমা থেকে ঝাড়োয়া মাঝে একটি পাহাড়। পাহাড়টা খুবই নিচু। যাবার পথ পাহাড়ের গা ঘেঁষে পাহাড়ে ঘিরে। ধিলনের বাংলোয় যখন ওরা পৌঁছালো তখন বিকেল। ওরা ব্যাগ নামিয়ে আশপাশটা দেখতে লাগলো। আশপাশটা দেখার পর বাদল বলল, যত সব গাঁজাখুরি কথা। ওই তো হরিণ দৌড়ে গেল, কাঠবিড়াল ছুটছে, ভুতুড়ে জঙ্গল না হাতি। মইনু, সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবিড়ালি দেখেনি, কিন্তু বাদল তো দেখেছে। সন্ধে ঘনাতে ওরা বাংলোর দিকে ফিরে এলো। বাদল বলল, এত বড় বড় শাল গাছ, ওহ কত দাম বলতো? লাখ লাখ টাকা। তখন মইনু বলল, তাহলে তো তুই লাখপতি হয়ে গেলি। এই বলে পিঠ চাপড়ে দিল। তখন বাদল বলল, না বেজায় বড়লোক হওয়াটা ঠেকানো গেল, যা দেখছি কি আর করি বল। মাইনু বলল, আমাদের মাঝে মাঝে কিছু টাকা দিয়ে দিস। এদিকে বাংলোয় আলো জ্বলছে, তাই দেখেই ওরা অবাক হয়। বারান্দায় পেট্রোম্যাক্স। ঘরে পেট্রোম্যাক্স জ্বালালো কি? আরেকটু এগিয়ে আসতে জবাব মিলল। বারান্দায় বসে আছে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো বাচ্চাটিকে শুইয়ে রেখে। তারপর হাত জোড় করে কান্নায় ভেঙে পড়ল। মইনুরা যতখানি না অবাক তার চেয়ে বেশি বিব্রত, আবার আশ্বস্তও। মইনু বলল, আরে থামুন, আপনি কাঁদবেন না, আপনি ধিলনের বউ? তখন সে মেয়েটি বলে, হ্যাঁ বাবুজি, এ তো আমারই বাংলো। তখন মাইনু বলল, কোথায় ছিলেন? তখন সে মেয়েটি বলে, কোথায় থাকবো, জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম। পুলিশ যে বড্ড ঝামেলা করে। আমি কি জানি যে আমার স্বামী মরে যাবেন? উনি পরপূজা পছন্দ করতেন না, তাই ঝগড়া করে আমি বাচ্চাকে নিয়ে চলে যাই। তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না, বাবুকে বিয়ে করেছিলাম বলে। আপনি বাংলোর ঘরদোর সাফ করেন। তখন মেয়েটি বলে, হ্যাঁ বাবুজি, তাছাড়া কে করবে? তখন আমি বলি, ঘর খোলেন কি করে? তখন মেয়েটি বলে, এই যে মাস্টার চাবি দিয়ে, এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে চায় না, তাই এসে বসে আছি। ভেবেছি সকাল হলে নিজে যাব পুলিশের কাছে, বলবো আমাকে যা বলার বলো, তাই করব, বাচ্চাটাকে হাসপাতালে দাও। জঙ্গলি মানুষ আমি, কিছু বুঝি না। স্বামী সব বুঝতেন, কিন্তু দেখে শুনে রাখতেন বাবুজি। রাতটুকু এখানে থাকব। তখন মাইনু বলল, ছিছি, সে কি কথা? আপনি বাচ্চাকে নিয়ে ঘরে থাকুন, আমরা ওই ঘরে থাকব। সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাকে শুইয়ে এলো। সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে। কাকা ওদের টিফিন ক্যারিতে খাবার সঙ্গে দিয়েছিলেন। অনেক পীড়াপিড়িতেও মহিলাটি নিজে কিছু খেলো না, কথা বলল অনেক। ধিলনের ভাগ্নে ভার্মাকে কে মেরেছিল তাও সে জানে না। ও তো ভয়ের চোটে আসতোই না। গ্রামের লোকরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে। বসার ঘরে মইনু, সোনাম, তাতা আর বাদল শুয়ে পড়ে। ঘুম কি আসতে চায়? এখন তো ঝাড়োয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যে যে সব ফাঁকফোকর রয়েছে তা ওদের কিছু কানে বাজছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলার স্বর এত কান্নায় ভরা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে ওরা ছুটে যায়। মেয়েটি ওদের কাঁদতে কাঁদতে বলল, বাবুজি, বাবুজি, মেয়ে আমার নেতিয়ে পড়ছে কেন? একটু দেখেন না গো। এমন রাতে আমি কি করব? ধড়পড় করে ওরা ছুটে আসে বাচ্চাটির কাছে। সত্যি 3-4 মাসের বাচ্চাটা যেন অসাড় হয়ে যাচ্ছে। বাদল সামনে ছিল,
পাগলিনীর মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে। এসো, দেখো না বাবুজি, আমার মেয়ে বেঁচে আছে। হতভম্ব বাদল এগিয়ে যায় বাচ্চার বিছানার কাছে। আর যে বাচ্চাটা এতক্ষণ মরার মতো পড়েছিল বিছানায়, সে হঠাৎ খলখল করে হেসে উঠে বিছানা ছেড়ে উঠে বসে। বাদলের গলায় মুখ চুষতে থাকে কি যেন। বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, চোখ হয় বিস্ফোরিত। মইনুরা এক পাও নড়তে পারে না। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে মেয়েটি বাদলকে ধরে থাকে আর একবারে মমতাময়ী মানুষই মায়ের গলায় বলতে থাকে, খেয়ে নে সোনা, খেয়ে নে মনি, খেয়ে নে। সোনাম এই ভয়ঙ্করতার অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটা এনে এরপর গুলি করেছিল মহিলাটার ওপর। মহিলাটা একচুর নড়েনি। বাচ্চাটাকে ও একসময় কোলে নিয়ে বেরিয়ে যায়। বাদল সেখানে পড়ে যায়। রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন। তারপর সব অস্পষ্ট, ধোঁয়াটে ও গোলমেলে। ওদের চারজনকেই হাসপাতালে নিয়ে যেতে হয়। বাদল অবশ্য জীবিত ছিল না। তারপর ওরা একদিন কলকাতা ফিরে আসে। ঝাড়োয়ার জঙ্গলের নাম ওরা আর কখনো ওদের মুখ দিয়ে বের করে না। কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা আজও ভীষণ ভয় পায়। জীবনে এ আতঙ্ক ওদের কাটবে কিনা তা ওরা কোনোদিনও জানে না। ঝাড়োয়ার জঙ্গলে আর কেউ কোনোদিন ঢোকেনি। তো এই ছিল আমার আজকের একটি ঘটনা। আমি বেশ কিছুদিন থেকে ভূত আড্ডা শুনি, আর আপনাদের ঘটনা বলা এতটাই ভালো লেগেছে, তার জন্য আমি আর এই ঘটনাটা না লিখে পারলাম না। আমার এই ঘটনাটা যদি প্রচারের উপযোগী হয় তাহলে অবশ্যই প্রচার করবেন। আমি খুব শীঘ্রই আরও ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলে কেমন লেগেছে আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমি মহাশ্বেতা দেবী আরও ঘটনা নিয়ে হাজির হব। ধন্যবাদ মহাশ্বেতা দেবী। আপনার ঘটনাটি কি বলবো, আমি ভাষা বুঝে পাচ্ছি না। এত বেশি ভয়ঙ্কর ও ডার্ক একটা ঘটনা, এরকম ঘটনা আমি খুবই কম পড়েছি। এই ঝাড়োয়ার জঙ্গলের বা আপনার কাছে যদি এমন কোনো আরও ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন। আর আপনাকে অনুরোধ করছি এরকম আরও ঘটনা নিয়ে হাজির হবেন। আমরা সকলে এবং ভূত আড্ডার সকল দর্শকরা আপনার জন্য অপেক্ষায় থাকবে। আপনার আজকের ঘটনাটি আমি প্রচার করে তো দিচ্ছি, এবং আপনার সামনের ঘটনার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। আপনার সামনের ঘটনার জন্য আমরা ভূত আড্ডা অপেক্ষা করে রইলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে মহাশ্বেতা দেবীর ঝাড়োয়ার জঙ্গল ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলে যাচ্ছি আমি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সালেহ তিয়াস ভাই। ঘটনাটির নাম কল্পনা বিলাস। তো বেশি কথা না বলে চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আমি চুপচাপ বসে আছি। জায়গাটা বিয়ের আসর। প্রিয়তি নামের একটা অনন্য সুন্দর মেয়ে আজ জীবনের নতুন একটি অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে। আমি বসে আছি প্রিয়তির সামনে। প্রিয়তির মাথায় ঘোমটা, ঘোমটার সামনে দিয়ে টিকলি এক অংশ বাইরে বেরিয়ে পড়েছে। প্রিয়তির মুখখানি ঠিকমতো দেখা যাচ্ছে না। তার হাতে কাচের চুড়ি, রিনিঝিনি মাদকতা ছড়াচ্ছে ক্ষণে ক্ষণে। আমি না তাকিয়েও বুঝতে পারলাম প্রিয়তির চোখে পানি। ওর সমুদ্রের মতো গভীর চোখে দুফোঁটা বিশুদ্ধ অশ্রু। আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, এই শোনো, বিয়ের আসরে মেয়েরা কাঁদে কেন বলো তো? আমার মাথায় টোপর, গায়ে সাদা পাঞ্জাবি। নার্ভাসনেস কাটানোর জন্য আমি একটু পরপরই হেসে উঠছি।
আমার একগাদা নিকট সম্পর্কীয় ও দূর সম্পর্কীয় হবু শালিকারা মাঝে মাঝে কটমট করে তাকাচ্ছে। তাদের দৃষ্টি অনুভূতিহীন। দেখে মনে হয় একটু আগেও কেঁদেছে তারা, এখন মন শক্ত করছে। কিরে ভাই, এ কোন বাড়িতে বিয়ে করতে আসলাম? সব কাঁদনির দল। বিয়ের পর তো জ্বালিয়ে খাবে দেখছি। শাহেদ গম্ভীর মুখে হাঁটাহাঁটি করছে, তার চোখ লাল। খুব গভীরভাবে কিছু একটা ভাবছে সে। আমি অবাক হয়ে দেখলাম শাহেদের পরনের সাদা পাঞ্জাবি। ও তো অন্য কিছু পরেছিল, চেঞ্জ করলো কখন? প্রিয়তি মাটির দিকে তাকিয়ে আছে। আমি ভাবছি আজ থেকে 3 বছর আগে প্রিয়তির সাথে আমার প্রথম দেখা। প্রকৃতি ক্ষুদ্র এই নাটকটি মঞ্চস্থ করেছিল অনেক দুর্ঘটনার মতো করে। টিএসসি ক্যাম্পাসে আমি আর প্রিয়তি কেউ কাউকে চিনি না। হঠাৎ চোখাচোখি, একবার দুবার তিনবার। মেয়েদের সাথে চোখাচোখি হলে ছেলেদেরই নামিয়ে নেওয়ার নিয়ম। জীবনের গত 22টি বছর নিষ্ঠার সাথে নিয়মটি মেনে আসলেও সেদিন মানতে পারলাম না। তাকিয়ে রইলাম। প্রিয়তিও কি একটা অজ্ঞাত কারণে চোখ নামাতে পারল না। ও বোধহয় ভুলেই গেছে কোন ছেলে তাকিয়ে থাকলে মেয়েদেরই একসময় চোখ নামিয়ে নিতে হয়। ফলাফলে যা হবার তাই হলো। আমরা জুটি হয়ে চুটিয়ে স্বপ্নে দেখতে লাগলাম। প্রথম পরিচয়ে 2.5 বছর পরে এক সুন্দর বিকেলে বাদাম খেতে খেতে আমরা পরস্পরের জীবনসঙ্গী হতে রাজি হয়ে গেলাম। আমি প্রিয়তির ছবি মায়ের কোলে ছুঁড়ে ফেলে বললাম, এই মেয়েকে তোমার পুত্রবধূ করতে চাই। মা প্রথমে ছেলের এহেন কর্মকাণ্ডে ঈষৎ রাগান্বিত, অর্থপর আনন্দিত হয়ে এবং অর্থপর উত্তেজিত হয়ে সাথে সাথে রাজি হয়ে গেলেন। হবেন নাই বা কেন? এই ছবিটির মেয়ের মতো সুন্দর মেয়ে যে উনি জীবনে দেখেনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 2 পক্ষ রাজি হলো। এনগেজমেন্ট নামক অর্থহীন সামাজিকতা আমাকে পালন করতে হলো, অনেকটা প্রিয়তির অনুরোধেই। তার নাকি সব বান্ধবীর এনগেজমেন্ট করে বিয়ে হয়েছে। সেই বা কি দোষ করলো? বিয়ের দিন ধার্য হলো, মুরব্বীরা শুভ দিন দেখে বিয়ের দিন ঠিক করলেন। অফিসের কাজে আমি আর বন্ধু কলিগ শাহেদ চট্টগ্রাম গিয়েছিলাম। আগের দিন বাস না পেয়ে আজই দুপুরের বাস উঠলাম। রাতে বিয়ে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির আবার আমায় নিয়ে খেলতে ইচ্ছা হলো। আমাদের বাস অ্যাক্সিডেন্ট করলো। তেমন কিছু না, 38 জনের মধ্যে 10 জন আহত। হাসপাতালে নেবার পথে একজন শুধু নিহত। তেমন কিছু না, ঢাকা চিটাগাং হাইওয়েতে সামান্য একটা অ্যাক্সিডেন্ট। প্রিয়তির বিয়েতে কোনোরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ব্যর্থ হলো। প্রিয়তির হাতে শোভা পেতে লাগলো আগে থেকে কিনে রাখা কাচের রিনিঝিনি চুড়ি। হবু বধূর নির্দিষ্ট আসনে শোভা পেতে লাগলো প্রিয়তি নিজেই। শাহেদের চোখ ভয়াবহ লাল। তাকে জোর করে আমার পাশে বসানো হয়েছে। শাহেদ মাঝে মাঝে পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছছে। আরে গাধা, কাঁদবে তো তোর হবু ভাবি, তুই কাঁদবি কেন? একটু পরে টুপিওয়ালা কাজী সাহেব এলেন। কাজী সাহেবের গা দিয়ে আতরের ভুরভুর গন্ধ বেরুচ্ছে। কাজী সাহেবের রেট কত জানা হয়নি, জানতে হবে। একদিন গভীর রাতে চমকে দিয়ে বলতে হবে, আইজুদ্দিন তোমার রেট কত? কাজী সাহেব প্রিয়তির পাশে বসেছেন। প্রিয়তিকে কিছু একটা বলা হচ্ছে। সে মাথা নিচু করে শুনছে, আর কোলের ওপর তার চোখের গভীর আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরছে। আমি বিড়বিড় করে বললাম, প্রিয়তি কবুল বলো, কবুল বলো।
প্রিয়তির গলা থেকে চিচি করে আওয়াজ বেরোলো, কবুল। কাজী সাহেব প্রোটোকলধারী মানুষ, প্রোটোকল মেনেই বললেন, মা শুনতে পাই না, বয়স হয়েছে তো, আবার বলেন কবুল। প্রিয়তি আবার চিচি করে কিছু একটা বলে উঠল। একটু পরে আবারও মেয়েরা তাকে সান্ত্বনা দিচ্ছে। আরে বেটা, সান্ত্বনা দেবার কি আছে, বাহবা দে। কাজী সাহেব এবার আমার দিকে আসছেন। এই রে, শাহেদ আবার টোপর পড়ল কখন? গাধা, বিয়ের দিন বর ছাড়া কেউ টোপর পরে? গাধা একটাই, এই জন্যই গাধাটার বিয়ে হয় না। কাজী সাহেব শাহেদের দিকে এগিয়ে যাচ্ছেন। শাহেদ শব্দ করে শিশুর মতো কাঁদছে। আমি আস্তে করে কাজী সাহেবের জন্য জায়গা ছেড়ে দিলাম। ঢাকা চিটাগাং রোডের একমাত্র নিহত ব্যক্তি ছিলাম আমি। পৃথিবীর জায়গাগুলো শুধু জীবিত ব্যক্তিদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য কোনো জায়গা নেই। মৃত্যুদূতের কাছ থেকে চেয়ে নেয়ার সময় ফুরিয়ে গেছে। শেষ হয়েছে আমার শেষ কল্পনা বিলাস। আমি মিলিয়ে যাচ্ছি শূন্যে। প্রিয়তি কাঁদছে, সাথে শাহেদও কাঁদছে। প্রিয়তি আর শাহেদের সোনালী ভবিষ্যতের স্যান্ডউইচড হয়ে বসে গেছি আমি। আমার কথা ভেবে এই অদ্ভুত সুন্দর জুটি বিয়ের প্রথম কয়েক বছর কষ্ট পাবে, এই ভেবে কেমন একটা বুক এফোড় করা কষ্ট পাচ্ছি আমি নিজেই। সময় যেমন ফুরায়, কান্নাও তেমনই ফুরিয়ে যায়। যাক ফুরিয়ে। শাহেদ আর প্রিয়তি সুখে থাক, শান্তিতে থাক। তারা কারো জন্য চোখের জল না ফেলুক, তারা কারো কথা ভেবে কষ্ট না পাক। তাদের অ্যানিভার্সারি নিছক কাকতালীয়ভাবে অগুরুত্বপূর্ণ কারো মৃত্যু দিবসের সাথে মিলে গেছে। সেদিন তারা ভালোবাসা উৎসবে মত্ত হতে সংকোচ বোধ না করুক। তাদের সন্তান গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো তারাকে তাদের অদেখা আঙ্কেল না ভাবুক। গভীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস না করুক, আঙ্কেল আঙ্কেল, দূরের দেশে কেমন আছো? ভাই কি বলবো, জানিস না সালেহ তিয়াস ভাই, আপনি কিভাবে এই ঘটনাটা লিখলেন। আমি ঘটনাটা খুব সুন্দরভাবে আপনার পড়ছিলাম ভাই, কিন্তু শেষে আপনার যে যখন এই গল্পটা আপনার আর কি আমি মিলাতে গেলাম, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি ভাই, আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। এই ঘটনাটি আমাকে সম্পূর্ণ, আমি বলতে পারছি না ভাই, এই ঘটনাটি চোখে জল আনার মতো একটি ঘটনা। অবশ্যই এটা বলতেই হবে। আসলে মানুষ যখন হারিয়ে যায় তখনই হয়তো কিছু মানুষ তা বুঝতে পারে, কিন্তু সেই মানুষটি যে হারিয়ে গেছে সে কেমন আছে বা তার কি অবস্থা, সেই জিনিসটা কিন্তু বর্তমানের মানুষরা কখনো বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না। এগুলো অনেক ডিপলি কথা, এই কথাগুলো বলার কোনো দরকার মনে করছি না। তবে সালেহ তিয়াস ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সালেহ তিয়াস ভাইয়ের ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর অন্তত এই ঘটনাটি আপনাদের ভালো লাগার কথা অবশ্যই 100%। তো এই ঘটনাটির জন্য আজ কমেন্ট করে সকলে জানিয়ে দিন কেমন হয়েছে সালেহ তিয়াস ভাইয়ের ঘটনা। তো দর্শক শ্রোতা, আজকে আপনাদের এই তিনটি ঘটনা কেমন লেগেছে তার একটা মোট সমষ্টি করে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছেও যদি এমন ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। ভূত আড্ডায় আপনাদের সকলের ঘটনা প্রচার করার জন্য অঙ্গীকারবদ্ধ। তো আপনাদের এই ঘটনাগুলোর জন্য ভূত আড্ডা অপেক্ষা করে আছে। তো
তো আশা করছি ধীরে ধীরে সকলের ঘটনায় ভূত আড্ডা একেবারে জমে উঠবে। দর্শক শ্রোতা, দিন দিন ভূত আড্ডা বড় একটি পরিবারের দিকে এগিয়ে যাচ্ছে। এর জন্য আপনাদের সকলকে স্বাগতম এবং আন্তরিকভাবে ধন্যবাদ। সকলে ভূত আড্ডাকে দ্রুতই ৫,০০০-এর একটি পরিবারে নিয়ে যান। এর জন্য আপনারা সকলে দ্রুত বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন ভূত আড্ডাকে। তো দর্শক শ্রোতা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, ভূত আড্ডার সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আরিফ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।